তবে আমাদের কাছে কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি। ওখানে আমরা আরও বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। এবং মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাল্লাহ আশাবাদী আর এরকম দুর্ঘটনা আর ঘটবে না। আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে, এই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে, তখন একটা পরিস্থিতির উদ্ভব ঘটে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে অমুসলমানদের, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায়। তারা ব্যর্থ হয়েছে। আমরা এটা আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ইসলামে ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠি ইস্যু করেছি বাংলাদেশের বিভিন্ন মসজিদে এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমাম সাহেবরা খুতবায় মুসলমানদের অধিকার, তাদের উপাসনালয় সংরক্ষণ, 5 ওয়াক্ত নামাজেও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং জান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মোটিভেশনাল বক্তৃতা করার জন্য, ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবদেরকে বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয়ে পাহারা দিয়েছে। আমি কক্সবাজার আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয়ে পাহারা দিচ্ছে। তো যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। এবং এই দেশ আমাদের সবার, এদেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে, তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে। এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে। এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকেই আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর, কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। এবং
গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কান না দেওয়ার জন্য, এবং হটলাইনে যোগাযোগ করলে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব, এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি প্রত্যেককে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে এটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। আর ইসলামিক ফাউন্ডেশন দমা মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওনাদের কার্যক্রম আছে। এমনকি মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা, প্যাগোডা ভিত্তিক শিশু গণশিক্ষার কার্যক্রম চলমান আছে। শুধু তাই নয়, এটা কেবল ধর্মর পাশাপাশি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, এবং হাওড়ে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের প্রকল্প চালু আছে, এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে। অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার সেতুবন্ধন হিসেবে ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আমরা এভাবে করে যাব, এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা, আমরা মানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সারা দেশে কোথায় কি ঘটনা ঘটেছে সঠিক কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা এখানে দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের যে যেহেতু একটা কর্তৃপক্ষ, কতটা স্পেসিফিক তথ্য পেয়েছেন আর কি শাস্তি দিয়েছেন বা কতজনকে ধরা হয়েছে এটা যদি একটু জানান। উপদেষ্টা, একটু সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, কত দিনের মধ্যে জেলা প্রশাসকদের এই তালিকা করতে নির্দেশ? জেলা প্রশাসকদেরকে আমরা আজকেই আমরা চিঠি ইস্যু করব, এবং চিঠি আসলেই আমরা সংখ্যাটা জানতে পারবো যে কতটা উপাসনালয়, কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ আমরা কতটুকু নিতে পারি এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব আর কি। মাননীয় উপদেষ্টা, আমি নুরুল সরকার, যমুনা টেলিভিশনে। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাজিরা যখন হজে যান তখন অন্য দেশের তুলনায় আমাদের দেশে শুধুমাত্র বাংলাদেশ বিমান ব্যবহার করার কারণে প্রায় 1 লাখ টাকার উপরে বেশি লাগে, বা তারও কম বেশি যাই হোক। তো আপনারা এখানে অন্য কোনো পরিবহনকে যুক্ত করবেন কিনা, বা হাজিদের খরচ কমানোর কোনো উদ্যোগ আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকগুলো অক্ষ আছে, সেখানে সেগুলো রুট সেই ব্যবস্থা করে আপনারা নতুন করে করবেন কিনা, আইনের সংশোধন করবেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 3টা ক্যারিয়ার যোগে আমরা হাজিদেরকে সৌদি আরবে পাঠাই। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস। এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। অন্য ক্যারিয়ারে যাওয়া যায় কি না সেটা আমরা চিন্তা ভাবনা করব, অন্য কোনো ক্যারিয়ারে দেওয়া যায় কি না। কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে, এই ফ্লাইনাসও সৌদি আরবের, সৌদি এয়ারলাইন্সও সৌদি আরবের, কেবল আমাদের বাংলাদেশ। 3rd, 4th কোনো ক্যারিয়ার দেওয়া যায় কি না এটা আমরা বিবেচনা করে দেখব। আপনি দুর্নীতির একটা কি কথা বললেন যে যমুনা টিভি ওয়াকফ, সেই প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক নৈরাজ্য চলে, ওখানে কোনো ধরনের সুশাসন নাই এবং আইনের সংশোধনের প্রয়োজন আছে, এবং একজন দখলদারি চলে। আচ্ছা, সেখানে আপনারা সুন্দর প্রশ্ন করেছেন। ওয়াকফ আমাদের একটা আছে, তো আমরা দেখব
ওখানে যে নৈরাজ্য, আপনি যে বললেন নৈরাজ্য চলছে, দুর্নীতি চলছে, অব্যবস্থাপনা চলছে, আমরা অবশ্যই দেখব। এবং দখলদারিত্ব থাকলে তাহলে আমরা এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দখলমুক্ত করার আমরা পদক্ষেপ নেব। আমরা একটা সুশাসন নিশ্চিত করতে চাই, একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা উপহার দিতে চাই। এটাও আমরা দেখব। আপনি যে প্রশ্নটা তুললেন সেটা আমরা দেখব। মাননীয় উপদেষ্টা, আমার ছোট দুটো প্রশ্ন। একটা হলো, আপনাদের সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। দ্বিতীয় একটা আন্দোলন সংগ্রামের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ফলে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা অনেক অনেক বেশি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের সংবিধানের সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নেই, সেখানে সকল ধর্মমতের মানুষ সমান অধিকার ভোগ করবে, সেক্ষেত্রে আপনি একটু আগে মেনশন করছেন। আমার প্রশ্ন হলো যে এই বিষয়টা আমাদের সংখ্যাগুরু এই বিষয়টা ভুলে যাওয়ার জন্য আপনার মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবেন? আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, প্রতি বছর হজের সময় হলে একটা হজ ব্যবস্থাপনা একটা বিশৃঙ্খলা দেখা যায়। কাপড় করে আপনার এখানে মানববন্ধন, তারপরে কবে করছে? আগের কথা বলছে। এখন আমরা নতুন কি ব্যবস্থাপনা আমাদের, যেমন এই যে গতবারও কত কোটি টাকা দিয়ে পালিয়ে গেছে, অসংখ্য নিউজ আমরা করছি। গতবার মানে গত হজ হাজিদের টাকা নিয়ে হজ এজেন্সির মালিকরা পালিয়ে গেছে, অসংখ্য নিউজ আমরা করছি। এটা মানে অন্যভাবে দেখার বিষয় না, ফলে এটা খুব সেন্সিটিভ বিষয়। আমি একজন মুসলিম, আমি মনে করি হজ একটা আমার উপর খরচ, কিন্তু যখন একজন হাজি তার টাকা দিয়ে হজ করতে যাচ্ছেন না, তাহলে এটা কিন্তু পুরো একটা সামগ্রিকভাবে একটা সোসাইটির উপর, সমাজের উপর, ধর্মের উপর একটা আঘাত তৈরি করে। আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। সংখ্যালঘু সংখ্যাগুরু এই টার্মসগুলো সংবিধানে নেই। বিদেশি পত্রিকা এজেন্সিগুলোতে মাইনরিটিস বলার কারণে, বাংলাদেশের মাইনরিটিসরা আক্রান্ত একথা বলার কারণে আমরা এই পরিভাষাটা ব্যবহার করছি। বাংলাদেশের সবাই নাগরিক, বিভিন্ন নানা ধর্মের, ওনারা অমুসলিম নাগরিক, আমরা মুসলমান নাগরিক। এটা পরিচয়টা নিশ্চিত করার জন্য সংখ্যালঘু শব্দটা সংবিধানে নাই, একথা সত্য। তো অমুসলিম, হিন্দু, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, এভাবেই আমরা ক্লাসিফাই করে থাকি। এক। দুই, হজ নিয়ে যেটা বললেন, গত বছর একজন এজেন্সির মালিক টাকা ব্যাংক থেকে অর্ধেক টাকা তুলে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং সচিব মহোদয় উদ্যোগ নিয়ে ওনাদেরকে হজে পাঠাবার ব্যবস্থা করেছেন। 682 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনেও আমরা অত্যন্ত সচেতন থাকবো। আমরা হজের ইউনিট নিয়ে বসবো, কিভাবে সহজতর করা যায়, মানুষ যাতে এই পবিত্র ইবাদত করতে গিয়ে প্রতারিত না হন, এ ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। আর বাংলাদেশ বিমান ভাড়াটা নির্ধারণ করে, বাংলাদেশ বিমান, আমরা বিমান মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এটাকে রিজনেবল প্রাইসের ভিতরে আনা যায় কিনা, এটা নিয়েও আমরা সচেষ্ট থাকব। এবং এই এজেন্সিগুলোর ভিতর ভালো এজেন্সিগুলো আছে যারা হাজিদেরকে সুন্দর সেবা দিচ্ছেন। কিছু সঙ্গ আছে এজেন্সি যাদের নিয়ে কথা উঠে, আমরা অনেক এজেন্সি আমরা বন্ধ করে দিয়েছি, তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। কতজনকে বাজেয়াপ্ত করছে? 50টার মতো এজেন্সি আমরা লাইসেন্স ক্যান্সেল করেছি এবং তাদের জামানত বাজেয়াপ্ত করেছি, যারা অনিয়মের সাথে যুক্ত। আগামী দিনে আমাদের পদক্ষেপ আরও স্বচ্ছ হবে এবং মানুষ যাতে সহজে হজব্রত পালন করতে পারে